অলরাইট, সো যেটা প্রেডিকশন ছিল, অ্যাটলিস্ট আমি পার্সোনালি যেটা বিলিভ করতাম যে বাংলাদেশ এই সিরিজটা জিতবে নিউজিল্যান্ডের সঙ্গে, এবং 2-1 এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এবং খুবই ডমিন্যান্ট জয় বাংলাদেশের, আপনি যদি দেখেন পরপর দুটো ম্যাচে, এবং এই জয়ের মাধ্যমে সো আমি এগেইন পুরনো রিপিট কথা বলি, আপনি জিতছেন কিন্তু কিভাবে জিতছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ সেই জিনিসটা দেখিয়েছে এগেনস্ট নিউজিল্যান্ড যে তারা বেটার টিম ছিল অন্তত এই সিরিজে। এবং বাংলাদেশ নিউজিল্যান্ড যে টিমটা নিয়ে বাংলাদেশে এসেছে তাতে আসলে বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের মাটিতে সিরিজ জেতার মতো দল তারা না, বা এতটা অভিজ্ঞ দলও তাদের নয়। তারপরে এই দলটা তো অফকোর্স আমি বলবো যে বেশ ভালোই পারফরমেন্স করেছে। অন্যদিকে বাংলাদেশ কি করেছে এই সিরিজ জয়, আসলে বাংলাদেশের জন্য কতটা কনভিন্সিং উইন ছিল, এবং আমরা কি আমাদের যে পাজল গুলো মেলানোর চেষ্টা করছি সেগুলোকে মিলাতে পেরেছি, সেসব বলবো। তার আগে একটা মানে যেটা মোটা দাগে যেটা খবর, যে বাংলাদেশ সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের সঙ্গে আফটার 13 ইয়ার্স। 2013 সালে আমরা পরপর দুবার নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করি, 10 এবং 13 বাংলাদেশের মাটিতে, এবং তারপর এবারে আবারও এত বছর পর নিউজিল্যান্ডের সঙ্গে আমরা ওয়ান ডে সিরিজ জিতলাম। সো কনগ্রাচুলেশন টাইগার্স এবং মেহেদী হাসান মিরাজ। আজকে তিনি অসাধারণ করেছেন। শেষ দিকে যখন ফক্সক্রপ ভয়ঙ্কর হয়ে উঠছেন, তিনি নিজে বল হাতে আসলেন, আমি ভাবলাম যে সিরিয়াসলি আই ওয়াজ ইন ডাউট, আমি ভাবছিলাম এই ওভারে আরো দুটো ছক্কা হবে, যেভাবে প্রত্যেক ওভারে দুটো করে ছক্কা হাঁকাচ্ছিলেন ফক্সক্রপ। বাট ফাইনালি মিরাজ ব্রেক থ্রু দিয়েছেন, দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন। বাট স্টিল অধিনায়ক মিরাজ এখনো অনেক দূর যেতে হবে, কোন জায়গাটা সেই জায়গাটা আসবো। তার আগে বাংলাদেশের এই ম্যাচের যেটা একেবারে লাইমলাইট, তাই তো, শান্তর সেঞ্চুরি। কত ইনিংস পর তিনি সেঞ্চুরি পেলেন। লিটন কুমার দাসের 50 আফটার 18 ইনিংস, মানে সেই ভারতের সঙ্গে বিশ্বকাপে ছিল তার সবশেষ 50, এবং ফাইনালি লিটন 50 দেখা পেয়েছেন। হি ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর অফ 50, 40 করে করে আউট হচ্ছিলেন, ফাইনালি তিনি 50 পেয়েছেন। কিন্তু আমি পার্সোনালি বা আপনাদের কাছে আমার প্রশ্ন, 50 বা সেঞ্চুরি দুটোর মধ্যে, আই মিন সরি, এগেইন কোশ্চেনটা করছি, সেঞ্চুরি আর 5 উইকেট এই দুটোর মধ্যে আপনি কোনটিকে এগিয়ে রাখবেন একটা পারফরমেন্সের বিচারে? দুটোই আসলে অসাধারণ অবশ্যই, তবে 5 উইকেটটা মনে হয় মানে আমার কর্নার, সফট কর্নার, এই ক্রিকেটের ব্যাটিং বান্ধব ক্রিকেটে বোলারদের 5 উইকেট স্টিল গুজবাম দেয়, ফিলস গুড, এবং সেটা যদি পেসার হয় তাহলে তো একেবারে সোনাই সোহাগা। সো একই ম্যাচে সেঞ্চুরি এবং 5 উইকেট বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই খুবই রেয়ার ঘটনা। আমি হয়তো পরিসংখ্যান দেখে বের করতে পারবো যে কয়টা এরকম হয়েছে একই ম্যাচে সেঞ্চুরি এবং 5 উইকেট, বিশেষ করে আফটার সাকিবেরা, এটা ভেরি ভেরি রেয়ার ফিট। সো প্রথম কথা হচ্ছে যে আমরা 5 উইকেট পাচ্ছি, পেসাররা পাচ্ছি, এবং সেটা রেগুলার পাচ্ছি। দেখেন আপনি গত ম্যাচে নাহিদ রানা, এই ম্যাচে মুস্তাফিজ, সেঞ্চুরি পেয়েছি আমরা একই ম্যাচে। সো এইগুলোই আসলে দল হিসেবে একটা উন্নতির বার্তা দেয়, আপনার যখন পারফরমেন্সগুলো ধারাবাহিক হতে থাকে, এবং আপনি যখন তখন দল হিসেবে ধারাবাহিক হয়ে ওঠেন। বাংলাদেশ টানা 3টা সিরিজ জিতলো, হ্যাটস অফ ওয়ান্স এগেন, সিরিজ জয়ের হ্যাট্রিক বাংলাদেশের। সো এই সমস্ত ভালো ভালো খবর তো আছেই, এবং বাংলাদেশ দলের এই ভালো খবরের মাঝে, সিরিজ জয়ের মাঝেও কয়েকটা জিনিস একটু মনে করিয়ে দিতে হবে যেখানে আসলে ফাইন টিউনিং করা দরকার। বাংলাদেশ একটা ভালো ওপেনিং পেয়ারের খোঁজে আছে, বা টপ অর্ডার ব্যাটিংটা এবং মিডল অর্ডার, আমাদের ব্যাটিং লাইন নিয়ে যে সংকট চিন্তায় আছে সেইটা আসলে এখনো কিন্তু পুরোপুরি কাটেনি, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো পাইনি। আজকের ম্যাচে হ্যাঁ শান্ত সেঞ্চুরি করেছেন, লিটন 50 করেছেন, বাট আমাদের, আমি যদি ব্যাটিং অর্ডার দিকে তাকাই, 1 থেকে 5 নম্বর ব্যাটার হচ্ছে আমাদের ওপেনার। মানে অন অ্যান্ড অফ তারা আসলে যে কোনো ফরম্যাটে যে কোনো দলে যখন খেলেন ওপেন পজিশনেই খেলেন, এবং তাদেরকে আমরা আসলে মিডল অর্ডার, শান্ত এবং লিটনকে অনেকটাই মিডল অর্ডারে নামানো হয়েছে, দায়িত্ব নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিংয়ে ওই লিটন, তানজিৎ, সাইফ, সৌম্য এবং শান্ত সবাই আসলে ওপেনার। সো তাদেরকে দিয়ে আমরা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বানানোর চেষ্টা করছি, এবং এর ফলে যেটা হচ্ছে শেষ দিকে আমাদের এই সংকটটা তৈরি হচ্ছে, আপনি গুড ফিনিশ পাচ্ছেন না। বাংলাদেশ শেষ 10 ওভারে আজকে কত রান করেছে? 6-এর মতো ছিল রানের। শেষ 5 ওভারের অবস্থা আরো করুন, যেই সময়টা আপনি অল আউট অ্যাটাকে যাবেন। ইউ নিড টু সামওয়ান, নট মেহেদী হাসান মিরাজ, ইউ নিড সামওয়ান লাইক, যে 150 স্ট্রাইক রেটে ভাই ব্যাট করবে। এই কথাটাও আমার বলতে বলতে অনেক পুরনো কথা, যেটা আসলে আমাদের বোলাররা হয়তো আগে এক সময় মাশরাফি করতেন অবভিয়াসলি, আর তারও আগে রফিক ভাই করতেন। এখন আসলে এই কাজটা হয়তো তানজিম সাকিব মাঝে মধ্যে করে থাকেন, নাসুমও করে থাকেন, তাসকিনও করে থাকেন, ভেরি ভেরি ইরেগুলার। এবং আমাদের আসলে ওই জায়গা পজিশনে কোনো ফিক্স কেউ নেই ওয়ানডেতে যে 7, 8, 9 নম্বর পজিশনে এই ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন রাখবে, যেটা শরীফুলের কাছ থেকে আসলে এক্সপেক্ট করাটা বাড়াবাড়ি, যেটা মেহেদী হাসান মিরাজের কাছ থেকে এক্সপেক্ট একেবারেই নাই আমার।
সো শেষ দিকের ওই সংকটটাও থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাটিংয়ে যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই সিরিজটা, সেটার উত্তর এখনো পেলো না পেলো কোনো মিডল অর্ডার প্রপার ব্যাটিং অর্ডার দাঁড়ালো, না আমার কোনো লেট মিডল অর্ডার দাঁড়ালো। সো ফলে যে দলটার রান আজকে বাংলাদেশ অবভিয়াসলি, যদিও এই উইকেটে 265-80 মতো, বাট স্টিল বাংলাদেশ আজকে 280 করার মতো অবস্থায় ছিল এবং সেখানে তারা করতে ব্যর্থ হয়েছে। এবার আসি বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছ থেকে এই ম্যাচে, পার্টিকুলারলি এই ম্যাচে কয়েকটা জিনিস নিতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে শেষ দিকে আপনি শেষ সেট ব্যাটসম্যান হিসেবে টেইলেন্ডারদের নিয়ে কিভাবে ব্যাট করতে হয় সেইটা। ফক্সক্রফট আজকে একদম একটা প্রপার এক্সাম্পল সেট করেছেন। তিনি যেভাবে শেষ বলে বলে সিঙ্গেল নিচ্ছিলেন, যেভাবে অ্যাটাক করে খেলছিলেন, ছক্কা হাঁকাচ্ছিলেন এবং ম্যাচটার জয়ের ব্যবধান তিনি যেভাবে কমিয়েছিলেন, একটা সময় তো খানিকটা ভয়ও লাগছিল যে এই বুঝি তিনি আরও দুটো চারটা ছক্কা মারলেই তো ব্যবধান ঠাস করে কমে আসতো। বাট স্টিল বাংলাদেশ তাদের নার্ভটা ঠিক রেখে, যদি একটা ক্যাচ ড্রপ হয়েছে তো নার্ভ একেবারে ঠিক রেখেছে বলা যাবে না, বাট স্টিল বাংলাদেশ কনফিডেন্স ছিল ম্যাচটা জিতবে। কিন্তু ওই জায়গাটাই বাংলাদেশের ঘাটতি, সেটা হচ্ছে আপনি লাস্ট বলে আপনার অপোনেন্ট ব্যাটার, আপনি এটা একদম অবভিয়াস, আপনি দর্শক হিসেবেও জানেন যে এই বলে নিউজিল্যান্ড সিঙ্গেল নিতে যাচ্ছে, কিন্তু আপনি অ্যাজ এ ক্যাপ্টেন, যে কারণে মিরাজের সমালোচনা করছিলাম শুরুতে, আপনি সেই সময়টায় ওই সিঙ্গেল ঠেকানোর কোনো চেষ্টা করছেন না। নো ফিল্ডিং চেঞ্জ, নো ক্লোজ ইন ফিল্ডার, বোলিংয়ে কোনো বৈচিত্র্য নেই। আপনি চাইবেন এই সময় একটা বাউন্সার দিতে যাতে ব্যাটসম্যান ওই বলটা না খেলতে পারে, এবং ক্যাপ্টেন হিসেবে আপনি চাইবেন এমন পজিশনে ফিল্ডারদের সেট করতে যাতে সিঙ্গেলসটা ঠেকানো যায় এবং এই ব্যাটসম্যান যেন স্ট্রাইক না পান, সেটা করতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। সো এই জায়গাটায় অবশ্যই ইমপ্রুভমেন্ট জানার, বোঝার এবং দেখার সুযোগ তো আছেই বাংলাদেশের, এবং শেষ দিকের ব্যাটিংয়ের ওই চিন্তাটাও তো থেকে গেল। এবং ফক্সক্রফটের কাছ থেকে আমরা বরং শিখে নিতে পারি আমাদের খুব সেট মিডল অর্ডার ব্যাটসম্যান, একেবারে সেই মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াজরা থেকে শুরু করে এখনও যারা ব্যাট করেন শেষ দিকে, তৌহিদ হৃদয়ও আমরা দেখি যে তারা অনায়াসে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর ব্যাটারকে স্ট্রাইকে ঠেলে দেন ওভারে প্রথমবারই সিঙ্গেল নিয়ে, হুইচ ইজ রিডিকিউলাস, এবং এইটা একেবারেই আসলে মানার মতো না। সো এই জিনিসগুলো আসলে আপনাকে, যেহেতু আমরা বিশ্বকাপের দিকে আগাচ্ছি, আপনাকে বড় আবারও ওয়ানডেতে আমরা ধারাবাহিক হওয়ার চেষ্টা করছি, এবং সেই জায়গাটায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে হবে, যেটা খুব খুব জরুরি আমাদের জন্য। বাট অবভিয়াসলি আ গ্রেট সিরিজ উইন, আ গ্রেট কাম ব্যাক। তামিম ইকবালের জন্য ব্যাপারটা দারুণ হলো, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিরিজ জিতলেন এবং সেটা চট্টগ্রামের মাটিতে। সো খান সাহেবকেও অভিনন্দন। টি-20 সিরিজ আসছে এবং টি-20 সিরিজটা ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে যে যেটা সবসময় চাওয়া ছিল, ভাবছিলাম যে এই কাজটা কেন বাংলাদেশ করে না, সেটা করেছে তারা, তাদের প্রাইম বোলারদের রেস্ট দিয়েছে। নাহিদ রানার কথা না বললে না, ভুলে গেছিলাম, নাহিদ রানাকে রেস্ট দেওয়া হয়েছে। আজকে তিনি ইঞ্জুরি পেয়েছেন, বাট খুব একটা গুরুতর না তার হাতের, যেটা খোঁজ খবর পেয়েছি যতটুকু। তবে নাহিদ রানাকে রেস্ট দেওয়াটা ওয়াজ ম্যান্ডেটরি, এবং তিনি আজকে 150+ বল রিচ করেছেন। মাই গুডনেস, আমাদের কোনো বোলার, আমি আগের ভিডিও তো বানিয়েছিলাম যে আমাদের একটা নাহিদ রানা আছে, এবং আমাদের একজন নাহিদ রানা আছে যিনি 150+ গতিতে বল করতে পারেন। ট্রেমেন্ডাস। ওয়ার্ল্ড সার্কিটে এই মুহূর্তে 150+ গতিতে বল করেন কে কে, নিচে কমেন্টস করে নাম জানিয়ে যান আমাকে। ওকে, বাই বাই, টাটা।